কত বিলিয়ন কত লক্ষ ডলারের কোটি ডলারের ওদের জিনিসগুলো শেষ, ওদের টেকনোলজি শেষ, রাইট? নাম্বার ওয়ান। নাম্বার টু, এই ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে কাউন্টার করার জন্যে এই যে আপনি যা দেখাচ্ছেন আওয়াক যার উপরে একটা গোল রকমের একটা ডোম লাগানো আছে, ওরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার জন্য আবার আসছে। ওরা চাইছে যেটা আরও, যেটা যখন যুদ্ধ হবে, যুদ্ধ কি হবে এখন, ফুট অন গ্রাউন্ড ছাড়া আর কোনো কাজ নেই, রাইট? খার্গ আইল্যান্ড হোক বা বান্দর আব্বাস হোক বা যে কোনো, ওরা এখন কি বলছে, স্ন্যাচ অ্যান্ড টেক অ্যাওয়ে। তার মানে তুমি যেটা যেখানে ওদের ওরা বুঝতে পেরেছে এখন ওদের কাছে ইস্পানের কাছে যেটা 2-3 এপ্রিলে আপনি যেটা অপারেশনটা দেখলেন, ওরা বুঝতে পেরেছে কি নিউক্লিয়ার মিসাইল, নিউক্লিয়ার ইউরেনিয়াম, HEU বলে ওরা, হাইলি ইনরিচ ইউরেনিয়াম কোথায় আছে আর ওটা কি করে ওরা বের করতে পারে স্পেশাল অপারেশন দিয়ে। তাই এরা এতগুলো প্রস্তুতি নিচ্ছে কি যখন ওরকম লোক যখন যাবে এই ইউরেনিয়ামটা বের করার জন্য, বিকজ যতক্ষণ ইরানের কাছে এটা ইউরেনিয়াম থাকবে আজকে ডেটে, ততক্ষণ আপনার ইসরায়েল যেটা আছে ও মানবে না। ইসরায়েল বারবার বলছে কি যদি ইরানের কাছে আপনার নিউক্লিয়ার বানানোর যদি ক্ষমতাটা থাকে তাহলে আমাদের এক্সিস্টেন্সিয়াল, আমাদের উপরে অনেক বিপদ আছে। তাই ওদের এর জন্য এদেরকে সরাতেই হবে, নিউক্লিয়ার ছাড়া আর কোনো রাস্তা নেই। তাই জন্য আপনি জেডি ভান্সের কথাটা শুনুন, 11-12 এপ্রিলেও যখন উনি ইসলামাবাদে ছিলেন উনি বললেন না এই নিউক্লিয়ার নিয়ে আমাদের কথা হয়নি, তাই জন্য আমি ফেরত যাচ্ছি। অ্যান্ড তখন আবার প্লেনকে এরকম করে আপনি চলে গেলেন। আর অন্যদিকে যখন ট্রাম্প ওয়াশিংটন থেকে কথা বলছেন 11-12 তারিখে, আপনি দেখবেন উনি বলেন না এই হরমুজ খোলার নিয়ে আমাদের প্রবলেম আছে, আমরা এখানে ব্লকেট করছি, তাই জন্য আমি ছাড়ছি না। তো এটা দুটো জিনিস ইমার্জ হচ্ছে, তার সেন্টারে আছে আপনার যেটা আছে এটা হলো আপনার নিউক্লিয়ার জিনিস। আর তারপর ছিল লিডারশিপ। আমাদের বলা হয় যে লিডারশিপ ইজ ভেরি, যুদ্ধের টাইমে লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর নেপোলিয়ন টাইম থেকে বলা হচ্ছে যে এক গ্রুপ অফ লায়ন, একটা শেরের একটা যদি একটা গ্রুপ টিম হয়, ওর উপরে আপনি যদি ভেড়ু লাগিয়ে দেন, একটা ছাগলি লাগিয়ে দেন, আর যতগুলো ব্যাটেল আপনি লড়তে যাবেন সব হেরে যাবেন। কিন্তু ছাগলি যদি 100 ছাগলি আর তার উপরে একটা শের থাকে, প্রত্যেকটা যুদ্ধে যাবে, প্রত্যেকটা যুদ্ধ জিতবে। তাই জন্য বলা হয় লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মোস্তফা খামেনি 1 মার্চ থেকে যিনি লিডারশিপ দেখিয়েছেন, ক্রেডিবল। মানে আপনি বলছেন যে মোস্তফা খামেনি তার সম্পর্কে যে কথাগুলো আমরা শুনছি সবটাই প্রপাগান্ডা, তিনি আন্ডারগ্রাউন্ডে বসেই যুদ্ধটা পরিচালনা করছেন। তাহলে তার সঙ্গে কি চীন বা রাশিয়ার কোনো প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে? অ্যাবসলিউটলি চাইনিজ অ্যান্ড রাশিয়ান, ওরা ওখানে যতগুলো সায়েন্টিস্ট, যতগুলো আপনার রিসার্চে আছে, ওরাই তো কন্ট্রোল করছে ওখানে উপর দিকে। অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আমাদের আছে কি মোস্তফা ইন্ডিয়ার দিকে কীরকম আছেন, আমাদের তরফ কী করে আছেন। এনার আমাদের প্রতি একটা হার্ডলাইন অ্যাটিটিউড আছে, রাইট? ইনি আমাদের যেভাবে আমাদের দুটো ভেরি লার্জ কার্গো কন্টেনারের উপর যেরকম ফায়ারিং হয়েছে, ওই ফায়ারিংটা ভালো হয়নি। আমাদের উপরে উনি একটা মেসেজ দিয়েছেন যে ইন্ডিয়ার সঙ্গে ওনার রিলেশন আমার মনে হয় না এত ভালো থাকবে। ওদের শিপ আমাদের কাছে এসেছিলো, আমরা ওদের তেলও কিনতে পারিনি বিকজ পেমেন্টে প্রবলেম আছে। ইটস এ ফ্যাক্ট যে আমেরিকা যে হার্ডশিপ তৈরি করেছে, আমেরিকা এরকম পরিস্থিতি এখন তৈরি করে দিচ্ছে যেখানে ইরানের কাছে আর কথা বলার কোনো গ্রাউন্ডই থাকছে না। ইরানিয়ান লোক এটা অ্যাকসেপ্টই করবে না কি ওরা নিজের নিউক্লিয়ারটা দিয়ে দেখ, ওদের হরমুজ কন্ট্রোলটা দিয়ে দেখ, এরকম তো সম্ভব নয়। তাহলে ওদের কাছে রয়ে কি গেল? তাহলে আমেরিকা যেটা আছে একটা আনরিয়েলিস্টিক, আনজাস্টিফাইড, ইললজিক্যাল আপনার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন এনে, যেটা ইরানও বলছে বারবার, এই মোস্তফা খামেনি বলছেন আর IRGC বলছে, রাইট? ওরা বলছে না আমরা যতক্ষণ পার্মানেন্ট সলিউশন না হয় আমি এই কথাটা শুনবো না, আমি এই ওদের কথা শুনবো না। অ্যান্ড দ্যাট ইজ পারফেক্টলি কারেক্ট। আমার মনে হয় ইরান, আমরা যে আমাদের ভারতের একটা স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডের মধ্যে আপনি দেখবেন আমরা UAE, ইসরায়েল, জর্ডান, এদের সঙ্গে আমরা আছি বিকজ আমাদের অনেকগুলো ডিফেন্স কোঅপারেশন আছে। আমাদের অপারেশন সিন্দুরে আমরা দেখলাম কীভাবে ওরা মদত করেছে। কিন্তু আমরা যে কমেন্টারি দিচ্ছি যার মধ্যে আমাদের ভারতীয় আছে, ওরা সব কিন্তু ইরানের সঙ্গে আছে। ইরান, আমরা বারবার বলছি ইরানকে, আমরা বলছি কি বাস ভেরি গুড। এই যে ওয়াহিদি যেটা কথাটা আমরা বললাম, ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি, যিনি এখন IRGC কমান্ডার আছেন, ওনার কাছে ক্ষমতা আছে কি উনি মিডল ইস্টে একটা লিডারশিপ মতন উঠবেন, যার মধ্যে ছিল আপনার যে সাদ্দাম হোসেন। আজকে এত বছর পর লোক সাদ্দাম হোসেনকে মনে করছে কেন? বিকজ হি ওয়াজ এ গ্রেট মিলিটারি, যে যাকে ফাঁসি দেওয়ার সময় উনি নিজের মুখোশটা তুলে ফেললেন, উনি বললেন কি ভাইয়া না,
না আমি আমাকে যখন ফাঁসি দেওয়া হবে আমি মুখোশটা কালো মুখোশ পরবো না। আর অন্যদিকে আপনি লিবিয়া মুনাওয়ার গাদ্দাফিকে লোক আজকে মনে করছে কি ওর যতগুলো প্রোগ্রাম ছিল, গ্রিন রেভলিউশন ছিল, ওর যতগুলো প্রোগ্রাম ছিল, কত সুন্দরভাবে লোককে দেখভাল করতেন। এই ওয়াহিদি যিনি আছেন, কতদিন ইনি বাঁচবেন আমি জানি না। যদি ইনি বেঁচে থাকেন আর যেভাবে ইনি ইরানকে কন্ট্রোল করছেন, আর যদি উনি নেগোশিয়েট করতে পারছেন আমেরিকার সঙ্গে, এই যে স্যাংশনগুলো সরে যাবে, যদি সরে যায় তাহলে কিন্তু আমেরিকার যথেষ্ট চাপ আছে এবার। আমেরিকাকে মানতেই হবে, দের ইজ নো আদার ওয়ে, নাহলে ওদের ক্ষতি আছে। ওরা নিউক্লিয়ার যদি করে তাহলে ওরাও আইসোলেট হয়ে যাবে। আমেরিকার উপর স্যাংশন লাগিয়ে দিতে পারে গোটা বিশ্ব। সুতরাং অনেকগুলো প্রশ্ন এখন আমেরিকার মাথার উপর ঘুরছে এবং সেই কারণে কোথাও গিয়ে একটা ভয় দেখাতে নৌবহর রণতরী বাড়াচ্ছে। কত বিলিয়ন, কত লক্ষ ডলারের, কোটি ডলারের ওদের জিনিসগুলো শেষ, ওদের টেকনোলজি শেষ, রাইট? নাম্বার ওয়ান। নাম্বার টু, এই ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে কাউন্টার করার জন্যে এই যে আপনি যা দেখাচ্ছেন আওয়াজ, যার উপরে একটা গোল রকম একটা ডোম লাগানো আছে, ওরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার জন্য আবার আসছে। ওরা চাইছে যেটা আরও, যেটা যখন যুদ্ধ হবে, যুদ্ধ কি হবে এখন, ফুট অন গ্রাউন্ড ছাড়া আর কোনো কাজ নেই, রাইট? খার্গ আইল্যান্ড হোক বা বান্দর আব্বাস হোক বা যে কোনো, ওরা এখন কি বলছে, স্ন্যাচ অ্যান্ড টেক অ্যাওয়ে। তার মানে তুমি যেটা যেখানে ওরা বুঝতে পেরেছে এখন ওদের কাছে, ইস্পানের কাছে, যেটা 2-3 এপ্রিলে আপনি যেটা অপারেশনটা দেখলেন, ওরা বুঝতে পেরেছে কি নিউক্লিয়ার মিসাইল, নিউক্লিয়ার ইউরেনিয়াম, HEU বলে ওরা, হাইলি ইনরিচ ইউরেনিয়াম কোথায় আছে, আর ওটা কি করে ওরা বের করতে পারে স্পেশাল অপারেশন দিয়ে। তাই এরা এতগুলো প্রস্তুতি নিচ্ছে কি যখন ওরকম লোক যখন যাবে এই ইউরেনিয়ামটা বের করার জন্য, বিকজ যতক্ষণ ইরানের কাছে এটা ইউরেনিয়াম থাকবে আজকে ডেটে, ততক্ষণ আপনার ইসরায়েল যেটা আছে ও মানবে না। ইসরায়েল বারবার বলছে কি যদি ইরানের কাছে আপনার নিউক্লিয়ার বানানোর যদি ক্ষমতাটা থাকে তাহলে আমাদের এক্সিস্টেন্সিয়াল, আমাদের উপরে অনেক বিপদ আছে। তাই ওদের এর জন্য এদেরকে সরাতেই হবে, নিউক্লিয়ার ছাড়া আর কোনো রাস্তা নেই। তাই জন্য আপনি জেডি ভান্সের কথাটা শুনুন, 11-12 এপ্রিলেও যখন উনি ইসলামাবাদে ছিলেন উনি বললেন না এই নিউক্লিয়ার নিয়ে আমাদের কথা হয়নি, তাই জন্য আমি ফেরত যাচ্ছি। অ্যান্ড তখন আবার প্লেনকে এরকম করে আপনি চলে গেলেন। আর অন্যদিকে যখন ট্রাম্প ওয়াশিংটন থেকে কথা বলছেন 11-12 তারিখে, আপনি দেখবেন উনি বলেন না এই হরমুজ খোলার নিয়ে আমাদের প্রবলেম আছে, আমরা এখানে ব্লকেট করছি, তাই জন্য আমি ছাড়ছি না। তো এটা দুটো জিনিস ইমার্জ হচ্ছে, তার সেন্টারে আছে আপনার যেটা আছে এটা হলো আপনার নিউক্লিয়ার জিনিস। আর তারপর ছিল লিডারশিপ। আমাদের বলা হয় যে লিডারশিপ ইজ ভেরি, যুদ্ধের টাইমে লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর নেপোলিয়ন টাইম থেকে বলা হচ্ছে যে এক গ্রুপ অফ লায়ন, একটা শেরের একটা যদি একটা গ্রুপ টিম হয়, ওর উপরে আপনি যদি ভেড়ু লাগিয়ে দেন, একটা ছাগলি লাগিয়ে দেন, আর যতগুলো ব্যাটেল আপনি লড়তে যাবেন সব হেরে যাবেন। কিন্তু ছাগলি যদি 100 ছাগলি আর তার উপরে একটা শের থাকে, প্রত্যেকটা যুদ্ধে যাবে, প্রত্যেকটা যুদ্ধ জিতবে। তাই জন্য বলা হয় লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মোস্তফা খামেনি 1 মার্চ থেকে যিনি লিডারশিপ দেখিয়েছেন, ক্রেডিবল। মানে আপনি বলছেন যে মোস্তফা খামেনি, তার সম্পর্কে যে কথাগুলো আমরা শুনছি সবটাই প্রপাগান্ডা, তিনি আন্ডারগ্রাউন্ডে বসেই যুদ্ধটা পরিচালনা করছেন। তাহলে তার সঙ্গে কি চীন বা রাশিয়ার কোনো প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে? অ্যাবসলিউটলি, চাইনিজ অ্যান্ড রাশিয়ান, ওরা ওখানে যতগুলো সায়েন্টিস্ট, যতগুলো আপনার রিসার্চে আছে, ওরাই তো কন্ট্রোল করছে ওখানে উপর দিকে। অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আমাদের আছে কি মোস্তফা ইন্ডিয়ার দিকে কীরকম আছেন, আমাদের তরফ কি করে আছেন। এনার আমাদের প্রতি একটা হার্ড লাইন অ্যাটিটিউড আছে।